ওকে, আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সুন্দর সুস্থ রয়েছো। আমাকে একটু যদি জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ক্লিয়ার আছে কিনা। আই হোপ সব কিছু ঠিক আছে এবং সব কিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে। সো তাহলে কথা না বাড়িয়ে চলে যাই আমরা আমাদের আজকের আলোচনায়। ওকে ওকে সো চলো আমরা তাহলে শুরু করি আমাদের আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করব বিভীষণের প্রতি মেঘনাদ। এই যে আমাদের যে কবিতাটা রয়েছে, মানে এইচএসসি সিলেবাসের সবচেয়ে কঠিন কবিতা স্টুডেন্টরা মনে করে থাকে, এইটা মানে সবচেয়ে কঠিন একটা কবিতা মনে করা হয়ে থাকে। তো এটা আমাদের 23 ব্যাচের শিক্ষার্থীদের এটা নাই। ঠিক আছে, সাউন্ড সমস্যা হচ্ছে, ওকে আমি সাউন্ডটা একটু ঠিক করে দিচ্ছি। ওকে সো এইবার আশা করি সাউন্ড ঠিক আছে। ওকে সো তাহলে আমরা শুরু করতে পারি আমাদের আজকে যে ক্লাস, সেটা আমরা আরম্ভ করি। অ্যান্ড আমি দেখতে পাচ্ছি যে সব কিছু ঠিক আছে এবং সব কিছু ক্লিয়ার দেখা যাচ্ছে। জি, এইবার আমাকে একটু বলো তো, আমি কি শুরু করতে পারি কিনা, আমি কি ক্লাসটা শুরু করতে পারি কিনা? আমার কাছে কেন জানি একটু অন্ধকার অন্ধকার লাগতেছে। আই ডোন্ট নো যে কেন এমনটা হচ্ছে। আচ্ছা, তো চলো তাহলে আমরা শুরু করি। ওকে, জুথি বলেছে না ঠিক নাই। কি ঠিক নাই জুথি? আচ্ছা, তাহলে চলো আমরা আমাদের আজকের যেই ক্লাস, সেই ক্লাসটা আমরা আরম্ভ করি। আজকে আমরা পড়ব বিভীষণের প্রতি মেঘনাদ। আমরা লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। সো এটা বুঝতে হলে আমাদেরকে আগে আমরা একটু আমাদের পূর্বের প্রসঙ্গে চলে যাই। অর্থাৎ হুট করে ধরেই তুমি এটা বুঝবা না। এটা বুঝতে হলে তোমাকে আগে কিছু ঘটনা, আগে কিছু প্রেক্ষাপট তোমাকে জানতে হবে। ওকে, সো কিছু প্রেক্ষাপট তোমাকে অবশ্যই জানতে হবে এবং মাথায় রাখতে হবে। তো চলো আমরা সেই ঠিক আছে, কিছু প্রসঙ্গ আমরা একটু জেনে রাখি। দেখো, কবিতাটা ভালো করে একটু খেয়াল করে দেখো। কবিতাটার নাম হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাদ। প্রথমত আমরা এখানে দুইটা পক্ষ দেখতে পাই, একটা হচ্ছে রাম পক্ষ, একটা হচ্ছে রামের পক্ষ, অ্যান্ড আরেকটা হচ্ছে রাবণের পক্ষ। এই বিষয়াদিগুলো ভালো করে না জানলে আমরা আসলে এই জায়গাটাতে ভালো করতে পারবো না। ঠিক আছে, এখন খেয়াল করে দেখো, এই যে রাম ছিল, এই রামের ভাই, তার নাম হচ্ছে লক্ষণ। রামের ভাইয়ের নাম কি? তার নাম লক্ষণ। তো আমাদের এই যে লক্ষণ ছিল, লক্ষণ আর রাম তারা কি ছিল? তারা ছিল ভাই। এইদিকে আমাদের যে রাবণ ছিল, এই রাবণরা তারা মোট 3 ভাই ছিল। তার ভিতরে একজনের নাম ছিল কুম্ভকর্ণ। একজনের নাম কি? কুম্ভকর্ণ। এই যে কুম্ভকর্ণ ছিল, বলা হয় তাকে সে বছরে 6 মাস ঘুমায়, 6 মাস খায়। আর আরেক ভাইয়ের নাম, তার নাম হচ্ছে বিভীষণ। তার নাম কি? বিভীষণ। তাহলে এরা 3 জন ভাই, এরা 3 জন কি? ভাই। ওকে, এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে রাম আর রামের যেই স্ত্রী, তার নাম হচ্ছে সীতা। রামের ওয়াইফের নাম কি? সীতা। তো এই যে সীতা ছিল, সীতা একবার ঘটনাক্রমে সে একবার বনবাসে যায়। কোথায় যায় বলো তো? বনবাসে যায়। সীতা একবার কোথায় যায়? বনবাসে যায়। এখন আগে এরকম মানুষজন মানে বনবাসে পাঠিয়ে দিত, সমাজ থেকে সমাজচ্যুত তাকে করে ফেলতো, বনে গিয়ে বাস করতো। তো এই যে সীতা ছিল, তাকে বনবাসে পাঠানো হয় এবং তার সাথে বনবাসে তার হাজবেন্ড রাম যায়। এখন এই সীতাকে সাহায্য সহযোগিতা করার জন্য তার দেবর অর্থাৎ লক্ষণকে বনবাসে পাঠানো হয়। তাহলে বনবাসে এই সীতার সাথে আরও একজন মানুষ ছিল, তার নাম কি ছিল? তার নাম ছিল লক্ষণ। তাহলে লক্ষণ, মূলত লক্ষণের কাজ যেটা ছিল, সেটা ছিল এই সীতার পানি এনে দেওয়া বা বিভিন্ন সময় তাকে হেল্প করা। এটা হচ্ছে আমাদের লক্ষণের কাজ। এখন এই দিকে যে এই পক্ষগুলো আছে, এই পক্ষগুলোর ভিতরে খুব ভালো করে খেয়াল করো। এই যে রাবণ ছিল, রাবণের একটা বোন, তার নাম ছিল শূর্পণখা। নাম কি ছিল? শূর্পণখা। এই শূর্পণখা যারা ছিল, তোমাদেরকে বলে রাখি,
রাবণ, কুম্ভকর্ণ এরা ছিল রাক্ষস। এরা কি ছিল বলো তো? এরা ছিল রাক্ষস। তো এরা রাক্ষস ছিল, খুব ভালো করে খেয়াল করো, এরা রাক্ষস ছিল। আর এই যে এরা যারা ছিল অর্থাৎ রাম লক্ষ্মণ, এরা মানুষ ছিল। এই পক্ষটা এরা কি ছিল? মানুষ ছিল। এইবার ঘটনাটা যেটা হয় সেটা হচ্ছে, খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও, খুব মনোযোগ দাও, না হলে ঝামেলায় পড়বা। তো এখন এই যে সীতা সে এই পাশ হচ্ছে বনবাস, ধরো এটা একটা বন, এই বনে সীতা বাস করতে লাগলো, সে রাম এবং তার দেবর লক্ষ্মণকে। এখন খেয়াল করে দেখো, আর এই পাশে একটা নদী আছে, এই পাশে কি আছে? নদী আছে। আর এই পাশে বাস করে রাক্ষসরা। রাক্ষসরা মানে কারা মনে আছে? ওই যে রাম শূর্পণখা। এখন লক্ষ্মণ এই যে এখানে এই যে রামের যে বোনের নাম, তার নাম কি মনে আছে? তার নাম হচ্ছে শূর্পণখা। এই শূর্পণখা খেয়াল করে দেখো, এই যে শূর্পণখা ছিল, এই বেড়ি অনেকটা মানে বলা চলে 12 বেড়ায় আসক্ত। 12 বেড়াতে এই নারী আসক্ত। কেমনে ভাইয়া? শূর্পণখা একবার সে এই দিকে এসে সে রামকে পছন্দ করছে, তো সে রামকে সামনে এসে বলেছে আই লাভ ইউ ডার্লিং, কিন্তু রাম সেটা প্রত্যাখ্যান করেছে। রাম বলেছে আমার ঘরে বউ আছে, আমার তুমি বউ আছে, তুমি কেমনে কি? আমি তো মানে এটা তো মেনে নেওয়া যায় না, বুঝছো? তো মেনে নেওয়া যায় না। ঘটনাটা কি হয়েছে? আমার হাজবেন্ড ওয়াইফ আছে, তুমি কি করতেছো না করতেছো, এটা সম্ভব না। তো এবার বলছো তাহলে আমার তো এখন দরকার, প্রচুর ভালোবাসা দরকার, এখন আমি কি করি? তো বলছো তুমি একটা কাজ করো, আমার যে ভাই আছে, আমার ভাই নাম হচ্ছে লক্ষ্মণ, সে অবিবাহিত, তুমি যাও, লক্ষ্মণ তোমাকে ভরপুর ভালোবাসা দিবে। এখন এটা বলার পর তারপর ঘটনাটা যেটা হচ্ছে, আচ্ছা একদম বলছো ভাই ভুল বলছেন, মানে কোনো কিছু ভুল হয়েছে নাকি আমাকে একটু বলো তো। মানে রাবণরা রাক্ষস তো রাবণরা, আমি কি ভুল বলছি নাকি? একটু ইয়ে করবো। আচ্ছা রামের বোন না, রাবণের বোন, দুঃখিত, আমি মেবি বলাতে ভুল করছি, রামের বোন না, রাবণের বোন। এই যে এখানে কিন্তু বলে দিয়েছে রাবণের বোন, সে হচ্ছে শূর্পণখা। আমি মেবি ভুল মানে বলার সময় ভুল বলেছি, দুঃখিত। আচ্ছা যদি বিয়ে করে থাকি তোমরা একটু কারেকশন করে নিই। তো যেখানে ছিলাম একটু বুঝে নিও, মানে অনেক সময় স্লিপ অফ টাঙ্ক হয়ে যেত, তো এটা একটু ইয়ে করে নিও। আচ্ছা এইবার ঠিক আছে। এখন তো বলছো তুমি তাহলে কার কাছে যাও? তুমি লক্ষ্মণের কাছে চলে যাও, লক্ষ্মণ অনেক ভালোবাসা নিয়ে বসে আছে। এখন শূর্পণখা কি করতেছে শুনো, এখন শুনো। আচ্ছা ভাই আপনি রামের বোন বলছেন, ও দুঃখিত, ভুল হয়তো মুখ দিয়ে বের হয়ে গেছে, মানে লিখছি ঠিক। আচ্ছা ভাইয়া আম্মু হসপিটালে ধার নিয়ে ক্লাস করতেছে, ও হটস্পট ধার নিয়ে ক্লাস করতেছে, কারেন্ট নাই তাই। ও তোমার আম্মু ক্লাস করে? আসসালামু আলাইকুম আন্টি, আপনার মেয়ে অনেক ভালো, হিমা তো তার নাম, খুবই ভালো, ভীষণ ভালো মেয়ে। মাঝে মধ্যে একটু দুষ্ট কমেন্ট করে ক্লাসে, বাট এমনি ভালো মেয়ে, সে ভালো, হ্যাঁ খুবই ভালো, একটু খেয়াল রাখেন। হ্যাঁ আন্টি কী করে না করে, বয়স তো খারাপ। ঠিক আছে আসো। এখন শুনো, তো এখন ঘটনাটা যেটা হচ্ছে, এই পাশে শুনো, ভালো করে মনোযোগ দিয়ে শুনো। এই পাশে একবার লক্ষ্মণ গেছে পানি আনার জন্য। কিসের জন্য? পানি আনার জন্য, মানে শীতের জন্য পানি আনবে। এখন এই পাশ থেকে শূর্পণখা বসে বসে অবজারভেশন করতেছে কখন সে আসে। যখনই লক্ষ্মণ এখানে পানি আসতে গেছে, এইবার নদীর এই পাশ থেকে শূর্পণখা তাকে পানি মারে, বুঝছো? প্রেমের ইশারা দেয়, প্রেমের শ্বশুরি, আসো না আসো না, মানে এই পানিটাকে মানে তাকে ডাকতেছে, পানি ডাকা, এটা পানি তোমার যদি কেউ যদি, হ্যাঁ তুমি ধরো নৌকায় উঠছো, এখন নৌকা উঠার পর কোনো মেয়ে যদি তোমার এরকম যদি পানি মারে তোমার গায়ে, হ্যাঁ আলতো করে পানি মারে, তার মানে কি সে তোমাকে ভালোবাসা জ্ঞাপন করতেছে। মানে সে এখন এই পাশ থেকে যখন পানি মারতেছে, তার মানে এইটা তো স্বাভাবিক কিছু না। লক্ষ্মণ তো বুঝতে পারছে, মানে মনে মনে বলতেছে শূর্পণখা লক্ষ্মণকে যে আসো না আসো না, আরো কাছে আসো না। ঘটনাটা অনেকটা এরকম হয়ে গেছে। এখন লক্ষ্মণ তো বুঝতে পারছে যে হ্যাঁ তুমি এরকম এরকম করবা, এটা কি মেনে নিব? লক্ষ্মণ অনেকটা আমার মতো, সেগুলো সহ্য করতে পারে না, হ্যাঁ এসব লুতুপুতু টাইপ, এগুলো তার সহ্য হয় না। এখন সে কি করছে, শূর্পণখাকে বারবার নিষেধ করে যে তুমি আমার ধারে কাছে আসবে না, আমি আমি আমাকে দিয়ে এসব হবে না, আমি পারবো না। কিন্তু শূর্পণখা তাকে ছাড়ে না। শূর্পণখা বলতে তোমাকে পারতেই হবে, কেন তুমি পারবে না? আমাকে ভালোবাসবে না কেন? কি আছে আমার মধ্যে কম? তুমি যা চাও তাই আছে, তুমি কেন ভালোবাসবে না? এইবার লক্ষ্মণের মেজাজ হয়ে গেছে গরম, আমার মতো, আমার মেজাজ ঠাস ঠাস গরম হয়ে যায়। লক্ষ্মণ গিয়ে দিছে শূর্পণখারে একদম নাক কাইটা দিছে,
ঠাস করে দিছে নাক কেটে, মেজাজ খারাপ করছে। এইবার তো আগুন লাগিয়ে গেছে, সর্বনাকার নাক কেটে দিচ্ছে। মানে বুঝো, একটা মেয়ের প্রধান সৌন্দর্য হচ্ছে নাক, নাকে যদি কাইটা দেয়, নাক বোসা মেয়েদেরকেই তো মানুষ বিয়ে করে না, নাক নাই হেরে কেউ বিয়ে করবো? সর্বনাকার নাক দিছে কাইটা। এবার নাক যখন কাইটে দিছে তখন আসলে ঝামেলাটা শুরু হয়েছে। ঝামেলা কেন শুরু হয়েছে? এই দিকে এরা হচ্ছে রাক্ষসী। এবার সর্বনাখা গিয়ে তার ভাই রাবণকে বলছে যে হ্যাঁ আমাকে নাই। এবার রাবণ তো হয়ে গেছে খেপা, আমার বোনের নাক কাটে কার এত বড় সাহস? খোঁজ নিয়ে দেখে রাম এরা হচ্ছে ক্ষুদ্র মানুষ, এরা মাত্র রাক্ষসদের নাক কেটে দেয়, এটা কি মানা যায়? এবার এই যে রাবণ, এই রাবণের ছেলের নাম, তার নাম ছিল মেঘনাদ। রাবণের এর কি হয়ে যায়? মেঘনাদ। রাবণের ছেলের নাম কি? মেঘনাদ। তাহলে শর্পণখা আর মেঘনাদ সম্পর্কে হচ্ছে ভাইয়ের ছেলে আর ফুফু। এবার শুরু হলো রাম রাবণের যুদ্ধ, দুই পক্ষ বিভাজন হয়ে গেল। এখন একদিন মেঘনাদ এরকম জগাকারের ভিতরে, নিকুম্বিলা জগাকারে মেঘনাদ পূজা করতেছে। মেঘনাদ কি করতেছে? পূজা করতেছে। নিকুম্বিলা জগাকারে মেঘনাদ একবার পূজা করতেছে। পূজা করে সে এরকম দরজার কাছে দেখে, দরজা আছে না, এই দরজার কাছে সে দেখে এখানে লক্ষণ এসে দাঁড়িয়ে আছে। লক্ষণকে মনে আছে? রামের ভাই। লক্ষণ এসে দাঁড়িয়ে আছে। তো মেঘনাদ চিন্তা করলো যে এই জায়গাতে লক্ষণ কিভাবে আসে, কারণ মেঘনাদদের যে রাক্ষসের যে এরিয়া, এই এরিয়াতে কখনো মানুষ প্রবেশ করতে পারে না। এখন এই এরিয়াতে কখনো মানুষ প্রবেশ করতে পারে না, তাহলে এই জায়গাতে লক্ষণ কিভাবে প্রবেশ করলো? এইবার মেঘনাদ খেয়াল করে দেখলো এই যে দরজাটা আছে, দরজাটা এখানে লক্ষণ দাঁড়িয়েছে, আর লক্ষণের পিছনে দাঁড়িয়ে আছে তার চাচা বিভীষণ। এখন মেঘনাদ বুঝতে পারলো যে তার চাচা বিভীষণের সহায়তায় লক্ষণ এখানে ঢুকছে। এজন্য মেঘনাদ বুঝতে পারলো আসলেই তার ঘরের শত্রু বিভীষণ। মানুষ বলে না ঘরের শত্রু বিভীষণ। এবার বুঝতে পারলো যে আমার চাচা বিভীষণ, এই বিভীষণই কি করছে? এই লক্ষণকে এই জায়গাতে ঢুকেছে। এবার সে বলা শুরু করছে, এতক্ষণ অরিন্দম কহিলা বিষাদে জানিনু কেমনে। এই জায়গা থেকে যখন যে বুঝতে পারলো বিভীষণ, তখন এই মেঘনাদ বিভীষণকে উদ্দেশ্য করে কিছু কথা বলতেছে। এজন্য কবিতার নাম বিভীষণের প্রতি মেঘনাদ, মানে বিভীষণের প্রতি মেঘনাথের যে কথাগুলো, এগুলোই মূলত আমাদের কবিতা। আমাকে একটু জানাও তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? কুম্ভকর্ণ আর বিভীষণ তো রাবণের চাচা। কই পাও এগুলো ভাই, কই পাও বলো? আচ্ছা, মেঘনাদ ভালো ছিল কি খারাপ ছিল? রামায়ণের যে ক্যারেক্টারগুলোকে ভালো দেখাইছে মধুসূদন দত্ত, তার মেঘনাদ বধে সেগুলোকে খারাপ দেখাইছে, মানে উল্টোটা দেখাইছে আর কি। ঠিক আছে, ওকে, আমাকে একটু বলো এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা? এখানে অনেক কাহিনী আছে, আমি জাস্ট মানে এটা তো তোমাদের গল্পে, তোমাদের কবিতাতে এইসব কিছু নাই, বাট কোন জায়গা থেকে শুরু হয়েছে এটা বোঝানোর জন্য এই কথাগুলো বললাম। অনেক কাহিনী আছে এখানে, সংক্ষেপে একদম তোমাদেরকে বুঝাইছি, অনেক কাহিনী আছে। ওই আগের কাহিনীগুলো তো জানার দরকার নাই, কবিতাটা কোন জায়গা থেকে স্টার্ট হয়েছে এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে এই কথাগুলো বললাম। ওকে, আচ্ছা, সো চলো আমরা একটু শুরু করি। আমরা তোমাদের কাছে এই স্লাইডটা চলে যাবে, এখানে লেখক পরিচিতি দেওয়া আছে, লেখকের সাহিত্যকর্ম, মাইকেল মধুসূদন দত্তের সাহিত্যকর্ম মনে রাখার কৌশল, এগুলো আমি আর বললাম না, তোমরা একটু এগুলো পড়লেই হয়ে যাবে। তো চলো আমরা একটু স্লাইডে চলে যাই। তো স্লাইডে খেয়াল করে দেখো কবিতার ব্যাখ্যা, খুব ভালো করে খেয়াল করো কবিতার ব্যাখ্যা। এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম, অরি মানে হচ্ছে শত্রু, মানে শত্রুকে দমন করেছে। তো শত্রুকে দমন করে কে? মেঘনাদ। তাহলে অরিন্দম বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। এতক্ষণে অরিন্দম কহিলা, কহিলা মানে বললো, বিষাদ মানে কি? দুঃখ। তাহলে এতক্ষণে অরিন্দম দুঃখের সাথে বললো, মানে মেঘনাদ এতক্ষণে দুঃখের সাথে বললো। বলছে জানিনু কেমনে। এই জানিনু মানে হচ্ছে জানলাম। জানিনু মানে কি বলো? জানলাম বা জানতে পারলাম। কেমনে? আসি লক্ষণ পশিল। পশিল মানে প্রবেশ করলো। কি করলো? প্রবেশ করলো। তাহলে এইবার বলতেছে যে এতক্ষণে আমি জানলাম যে লক্ষণ কিভাবে এখানে এসে প্রবেশ করেছে। ওই যে বিভীষণ তাকে জগাকারের ভিতরে ঢুকাই দিছে, এই জন্য বলছে। তো বলছে যে জানি, এতক্ষণে অরিন্দম অনেকক্ষণ ধরে সে চুপ ছিল, এবার সে বললো এতক্ষণ পর আমি বুঝতে পারলাম কিভাবে লক্ষণ এসে এখানে প্রবেশ করলো। রক্ষপুরে, রক্ষপুর মানে হচ্ছে রাক্ষসদের নগরী। হায় তাত, এই তাত শব্দের অর্থ বাবা বা চাচা, এখানে মূলত চাচা অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ বিভীষণকে বলতেছে হায় তাত মানে হায় চাচা, উচিত কি তব এই কাজ, মানে তোমার কি এই কাজ উচিত হয়েছে বাবা বা চাচা, তোমার কি এই কাজ উচিত হয়েছে? কোন কাজ? এই যে তুমি তোমার এরিয়ার ভিতরে লক্ষণকে তুমি ঢুকাই দিলা জগাকারের ভিতরে, দেখে যে লক্ষণ অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে। অস্ত্র হাতে দাঁড়িয়ে আছে বলতে কি, মানে সে এখন মেঘনাদকে হত্যা করবে, কিন্তু মেঘনাদ তো অস্ত্রাগা মানে যেখানে পূজা করতেছে সেখানে তার কাছে কোনো অস্ত্র নাই।
তো বলতেছে যে তোমার এই কাজ উচিত হয়েছে। নিকষা সতী তোমার জননী, মানে তোমার মা নিকষা। তাহলে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ এদের সবার মায়ের নাম কি? নিকষা। বলতেছে এতক্ষণ পরে, অনেকক্ষণ পরে, এখানে দেখো সুন্দর করে সরল বাংলা দেওয়া আছে, এই যে তোমরা পড়লে পারবা। তো বলছে যে এতক্ষণ পরে মেঘনাদ দুঃখের সাথে বলল, জানতে পারলাম কিভাবে লক্ষণ এই রাক্ষসদের নগরীতে প্রবেশ করলো। হাই চাচা, তোমার কি এ কাজ উচিত হয়েছে? সতী নারী নিকষা তোমার মা, তোমার কি এ কাজ উচিত হয়েছে? ওকে, নিকষা সতী কি ভাইয়া? নিকষা সতী হচ্ছে মানে নিকষা হচ্ছে ওই যে বিভীষণের মায়ের নাম, আর তাকে সতী বলা হয় মানে সৎ যে নারী তাকে সতী বলা হয়। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো আমরা এখানে চলে যাই প্রশ্ন সলভে। এই প্রশ্ন সলভ করো, লক্ষণ কোথায় প্রবেশ করলে? স্বপ্নপুরে, অন্তপুরে, জমপুরে, রক্ষপুরে। গুড, সবার আগে উত্তর করেছে রণজিৎ, সে উত্তর করেছে ডি। গুড, তাহলে আমাদের সঠিক উত্তর কি হবে বলতো? সঠিক উত্তর হচ্ছে ডি, অর্থাৎ শেষেরটা, রাক্ষসদের নগরীতে অর্থাৎ রক্ষপুরে। ওকে ওকে, তো এরপর খেয়াল করে দেখো, এরপর সে বলতেছে সহোদর রক্ষ শ্রেষ্ঠ। সহোদর মানে কি? ভাই, অর্থাৎ ভাই বলতে এখানে কাকে বোঝানো হয়েছে? যে তোমার ভাই রাবণ যে আছে, রাবণ সহোদর, তোমার ভাই সে রক্ষ শ্রেষ্ঠ। শুলির শম্ভুনিপ কুম্ভকর্ণ, শুল পানিতে যে ইয়ে করেছে, শুলির শম্ভুনিপ কুম্ভকর্ণ, কুম্ভকর্ণকে বলা হয়েছে কি? শুলির শুম্ভনিপ, তার ভাই। আর রক্ষশ্রেষ্ঠ বলা হয়েছে রাবণকে। ভাতৃপুত্র বাসব বিজয়, ভাতৃপুত্র মানে কি? মানে ভাইয়ের ছেলে, অর্থাৎ তোমার ভাইয়ের ছেলে, মানে মেঘনাদ নিজেকে বলতেছে যে আমি বাসব বিজয়, মানে বাসব বিজয়। ঠিক আছে, বাসবকে যে বিজয় করেছে, বাসব বিজয়। এরপর বলেছে নিজ গৃহপথ তাত দেখাও তস্করে। বলছে চাচা নিজের গৃহ মানে নিজের ঘরের পথ দেখাও, তস্কর মানে হচ্ছে চোর, নিজের ঘরের পথ তুমি চোরকে দেখাও। অর্থাৎ বলছো তুমি এত উঁচু বংশের একটা মানুষ, অথচ তুমি তোমার নিজের ঘরের পথ চোরকে দেখাইছো। চোরকে দেখাইছো মানে কি? মানে লক্ষণ সে তো নিচু শ্রেণীর মানুষ, আর এই নিচু শ্রেণীর মানুষকে তুমি তোমার এই রক্ষপুরে তুমি নিয়ে আসছো। ঠিক আছে, আচ্ছা বাসব বিজয় একজন বলছে, এটা মানে একটা যুদ্ধ আর কি। এরপর বলেছে চণ্ডালে বসাও আনি রাজার আলোয়। চণ্ডাল মানে হচ্ছে নিচু শ্রেণীর মানুষ, চণ্ডাল নিচু শ্রেণীর মানুষদেরকে তুমি রাজার আলোয় উঁচু জায়গায় এনে বসাচ্ছ। এখানে দেওয়া আছে তোমার ভাই রাবণ রাক্ষসদের মধ্যে শ্রেষ্ঠ, মহাদেব বা শিবের মতো ভাই কুম্ভকর্ণ। শুলির শম্ভনী কুম্ভকর্ণ, এটা মানে হচ্ছে মহাদেব বা শিবের মতো ভাই কুম্ভকর্ণ। ভাইয়ের ছেলে মেঘনাদ ইন্দ্র বিজয়, ইন্দ্র বিজয় করেছে যে এই জন্য তাকে বলা হয় সে হচ্ছে বাসব বিজয়। চাচা নিজের ঘরের ঘর চোরকে দেখাও, নিচু শ্রেণীর মানুষকে তুমি রাজার প্রাসাদে এনে তুমি বসাও, এটাই বলতেছে। এরপর খেয়াল করে দেখো, এরপর বলেছে কিন্তু নাহি গঞ্জি তোমা। তোমা মানে হচ্ছে তোমায়, তোমা মানে কি? তোমায়। আর গঞ্জি মানে হচ্ছে গালাগাল, গালাগাল। কিন্তু আমি তোমায় কোনো গালাগাল করব না। গুরুজন তুমি, মানে চাচাকে বলতে, চাচা তুমি তো গুরুজন, পিতৃতুল্য মানে তুমি তো পিতার সমান। ছাড়ো দ্বার, দ্বার মানে হচ্ছে দরজা, মানে ওই যে কি করছে সে দরজা আটকে রাখছে, মানে দরজার সামনে দিয়ে দাঁড়াইছে। যাবো অস্ত্রাগারে, ছাড়ো দরজা ছাড়ো, যাবো অস্ত্রাগারে মানে অস্ত্র আনতে যাব। পাঠাইব রামানুজ, রাম যোগ অনুজ মানে রামের অনুজ, রামের ছোট। তো রামের ছোটকে লক্ষণ, এখানে রামানুজ বলতে কাকে বুঝাইছে বলো? লক্ষণকে। বলছে পাঠাইব রামানুজ সমন ভবনে। সমন ভবন মানে হচ্ছে মৃত্যুপুর, মৃত্যুপুরী। মৃত্যুপুরী মানে কি? মানে যেখানে মানুষজন মারা গেলে মারা যায় আর কি, কবরস্থান বলতে পারো, শ্মশান বলতে পারো। লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিবা হবে। লঙ্কা হচ্ছে ওই এরিয়া, তাদের যে এরিয়া সেই এরিয়া, ঠিক আছে, ওটা হচ্ছে লঙ্কা মানে বর্তমান শ্রীলঙ্কা। কলঙ্ক আজ ভঞ্জিব, ভঞ্জিব মানে হচ্ছে ভাঙবো, ভঞ্জিব মানে কি? ভাঙবো। আহবে মানে হচ্ছে যুদ্ধ। অর্থাৎ বলেছে যে এই যে লক্ষণের মতো এত ক্ষুদ্র মানুষ আমাদের এই লঙ্কাতে আসে, এটা আমাদের জন্য কলঙ্ক। এই কলঙ্ক আজকে আমি ভেঙে ফেলবো লক্ষণের সাথে যুদ্ধ করে। কি করে বলো? লক্ষণের সাথে যুদ্ধ করে আজকে আমি এই কলঙ্ক ভাঙবো। এবার এই প্রশ্ন সলভ করো, নিজ গৃহপথ তাঁত দেখাও তস্করে। এখানে তাঁত ও তস্কর অর্থ কি দেখি পারো কিনা? চাচা গৃহ, চাচা যুদ্ধ, চোর চাচা, চাচা চোর। দেখি সলভ করো তো দ্রুত। সবার আগে উত্তর করেছে নাসিফা নাজনীন, উত্তর করেছে ময়না খন্দকার, উত্তর করেছে রোবায়েত হোসাইন, উত্তর করেছে
গুড। এটা কি? তো আমরা বলেছি না, ওই যে বলেছে হায় তাঁত, তাঁত মানে কি? চাচা। তাঁত মানে কি? চাচা। ওকে। আর তস্কর মানে কি? চোর। তাহলে চাচা চোর, উত্তর হচ্ছে শেষেরটা। চাচা চোর, উত্তর কি? শেষেরটা। ফাইন। চাচা চোর, উত্তর কি? শেষেরটা। আচ্ছা, এরপর খেয়াল করো, এরপর ভালো করে বুঝো। ওকে, বলছে ভাইয়া আইফোন কই? এই যে আইফোন। ওকে, এইবার আসো, খেয়াল করো, দেখো এরপর বলেছে উত্তরিলা বিভীষণ। এবার বিভীষণ উত্তর দিচ্ছে। উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিচ্ছে। কে উত্তর দিচ্ছে? বিভীষণ। বৃথায় সাধনা মানে বলতেছে, বিভীষণ বলতেছে যে তোমার এই চেষ্টা এটা বৃথা। ঠিক আছে? দিমান, দিমান মানে হচ্ছে বুদ্ধিমান, মানে বলতেছে যে তুমি বুদ্ধিমান। রাঘব দাস আমি। রাঘব দাস বলতে বোঝানো হচ্ছে রামের দাস। বিভীষণ সে নিজেকে বলতেছে সে রামের দাস। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, অর্থাৎ আমি কিভাবে রামের বিপক্ষে আমি কাজ করিব। রক্ষিত অনুরোধ, রক্ষিত মানে হচ্ছে রক্ষার্থে, মানে তোমার অনুরোধ রক্ষার্থে। তুমি যে অনুরোধ করতেছো আমাকে তোমার পথে আসার জন্য, নিজেদের পক্ষে কাজ করার জন্য, আমি তো রামের দাস, আমি কি প্রকারে তার বিপক্ষে আমি কাজ করিব। উত্তরিলা কাতরে রাবণী। রাবণী মানে হচ্ছে রাবণের ছেলে। রাবণী মানে রাবণের ছেলে। তো রাবণী মানে রাবণের ছেলে, তাহলে রাবণের ছেলে কে বলতো? মেঘনাদ। এবার মেঘনাদ কেমন ভাবে উত্তর দিচ্ছে দেখো, উত্তরিলা কাতরে, একদম কাতর হয়ে মেঘনাদ উত্তর দিচ্ছে, হে পিতৃব্য মানে হে পিতার সমান, তবে এ বাক্য ইচ্ছে মরিবার। বলছে যে হে পিতার সমান, তোমার এই বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছা করেছে, তবে এই বাক্য ইচ্ছে মরিবার, তোমার এই বাক্য শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। রাঘবের দাস তুমি, তুমি রাঘবের দাস। এরপর বলেছে কেমনে মুখে আনিলে এই কথা তার, কহতা দাসরে। তুমি কিভাবে চাচা এটা মুখে আনলে, তুমি আমাকে বলো তো একটু। উত্তরিলা কি? উত্তরিলা মানে হচ্ছে উত্তর দিয়েছে। উত্তরিলা বিভীষণ মানে বিভীষণ উত্তর দিয়েছে। ঠিক আছে? ঠিক আছে। একজন বলছে ভাই কভার সুন্দর হয় নাই আইফোনের। তুমি কভার চিনো? বসুন্ধরা থেকে ইয়ে কইরা কইরা কাবার এটা কিনছি। ও কাবার চিনে? দেখছো? কাবার যেই দেখে হেই কয় ভাই আইফোনের থেকেও কাবার সুন্দর। আর এই পোলা কয় দাঁড়া, ওর নাম কি? ওর নাম হচ্ছে ফারফেজ মোহাম্মদ স্বাধীন। ও আইফোনে কিছু বুঝো? সরি, কাবারের কিছু বুঝো? ও আমার কেউ কাবার সুন্দর না। এই দেখো কাবার, দেখো কত সুন্দর। এ তোমরাই বলো, এই যে বলো এই কাবার দেখছো, এখানে এই যে রং চং করে, ওকে কাবার সুন্দর। ও সুন্দর চিনে? ও চিনে? বলো, তোমরাই বলো। হুদে কত সুন্দর কাবার, যে দেয় হেই আমারে, আমারে আগে মানুষ কইতে সুন্দর, এখন আমার কয় ভাই আপনার থেকে আপনার কাবার বেশি সুন্দর, আর হে কয় কাবার সুন্দর না। ও মনটাই ভেঙে দিল, বাদ দাও। হুদে উল্টাপাল্টা কমেন্ট করে। এই শুনো, আসো পড়ি আমরা। আচ্ছা এইবার বলো, এটা সলভ করো। বিভীষণের বাক্য শুনে মেঘনাথের কি ইচ্ছে করে? ওই যে দেখো, গুড। ওই প্লাস পাইব। ওর নাম কি? দিবাজয় কি জানি, ও চলে গেছে। দিবাজয় তিরানা ইয়ে রয় নাকি, ও বলছে ভাই কভারটা জোস। গুড, ও প্লাস পাইবো। দাঁড়াও, আর কারা কারা প্লে। ভাই একজন বলছে আপনার মতো আপনার আইফোন সহ। গুড, ও প্লাস পাইবো। অনেক সুন্দর ভাই মোবাইলের কভার। গুড। সুমিল, তুমি প্লাস পাবা কনফার্ম। এবার বলো, এটা সলভ করো। বিভীষণের বাক্য শুনে মেঘনাথ কি ইচ্ছা হয়েছে? যুদ্ধ করার, বাঁচিবার, মরিবার, তেজিবার। গুড। কি ইচ্ছে করছে বলো তো? বলছে যে তোমার এই কথা শুনে আমার মরে যেতে ইচ্ছা করতেছে। তার মানে কি হবে বলো? সি হবে, মরার ইচ্ছা করতেছে। ওকে, আচ্ছা সিম্পল। এইবার চলো, এরপর বলেছে, এরপর বলছে খেয়াল করো, একটু ভালো করে খেয়াল করো। এরপর লক্ষণ বলতেছে যে সরি, মেঘনাথ বলছে স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে। খুব মনোযোগ দাও। স্থাপিলা বিধুরে, বিধুরে মানে হচ্ছে চাঁদ, স্থাপিলা মানে হচ্ছে স্থাপন করেছে, বিধুরে বিধি, বিধি মানে হচ্ছে বিধাতা মানে স্রষ্টা। তো বলেছে যে স্রষ্টা স্থাপন করেছে চাঁদকে। স্থানুর ললাটে মানে হচ্ছে, স্থানুর ললাটে মানে হচ্ছে স্থির আকাশে, স্থির আকাশে।
তাহলে বলেছে যে, খুব ভালো করে খেয়াল করে, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট, এই লাইনগুলো খুব ইম্পর্টেন্ট। বলেছে যে সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছে, বিদুরে মানে চাঁদ, বিধি মানে সৃষ্টিকর্তা, অর্থাৎ সৃষ্টিকর্তা চাঁদকে স্থাপন করেছে স্থির আকাশের মধ্যে, পরিকি ভূতলে, ভূতলে মানে হচ্ছে মাটিতে, ভূতলে মানে কি মাটিতে, শশী, শশী মানে হচ্ছে চাঁদ। তো বলেছে যে পরিকি ভূতলে শশী যান গড়াগড়ি, বলেছে যে এই যে চাঁদ আছে, এই চাঁদ সে কি কখনো মাটিতে গড়াগড়ি খায়? সে তো কখনো মাটিতে গড়াগড়ি খায় না। তো বলছে এইটা দ্বারা বুঝাইছে যে সৃষ্টিকর্তা চাঁদকে উপরে স্থাপন করেছে, চাঁদ কি কখনো নিচে নামে? নামে না। তাহলে তুমি উঁচু শ্রেণীর মানুষ হয়ে তুমি নিচু শ্রেণীর মানুষের কাছে তুমি কেন গেছ? বুঝতে পেরেছ? এরপর বলেছে, হ্যাঁ এরপর বলছে ভূতলের শশী যান গড়াগড়ি ধুলায়, অর্থাৎ চাঁদ, এখানে শশী মানে চাঁদ আর এখানে বিদুরে মানে চাঁদ, চাঁদের সমার্থক শব্দ দুইটা। বলছে সে কি কখনো মাটিতে গড়াগড়ি খায়? হে রক্ষরথী, হে রক্ষরথী মানে রাক্ষসদের যে প্রধান রথ, এখানে রাক্ষরথী বলতে বোঝাচ্ছে বিভীষণকে। হে রাক্ষরথী, ভুলিলেও কেমনে কে তুমি জন্ম তবে কোন মহাকুলে? বলছে হে রক্ষরথী, তুমি কিভাবে ভুলে গেলে? তোমার জন্ম, জন্ম মানে হচ্ছে জন্ম, তোমার জন্ম কোন মহাকুলে এটা তুমি ভুলে গেলে। অর্থাৎ তুমি এত উঁচু শ্রেণীর একটা মানুষ আর তুমি নিচু শ্রেণীর মানুষের সাথে তুমি এটা ভুলে গেছো তোমার জন্ম কোথায়। বুঝতে পেরেছ? একজন বলছে ভাই আপনি তো সেরা, অর্পিতা রায়, ওকে। ফারহানা বলেছে ভাইয়া অনেক সুন্দর কাবার, অনেক বেশি, অনেক অনেক, আমাকে দোয়া করে দিন, তুমিও ভালো রেজাল্ট করবে, ওকে। আচ্ছা এইবার খেয়াল করে দেখো, রক্ষরথী মানে কি? রক্ষরথী মানে হচ্ছে রাক্ষসদের ভিতরে যে প্রধান, তাকে বলা হয় রক্ষরথী। আচ্ছা এইবার দেখো, এরপর সরল বাংলা এটা, সৃষ্টিকর্তা চাঁদকে আকাশের কপালে স্থাপন করেছে, বা স্থির আকাশে বা আকাশের কপালে স্থাপন করেছে। আকাশের চাঁদ কখনো ভূমিতে বা মাটিতে গড়াগড়ি খায় না। হে রাক্ষসদের বীর, আপনি কি করে ভুলে গেলেন আপনার জন্ম কোন উচ্চ বংশে? এটা আপনি কিভাবে ভুলে গেলেন? ওকে, এইবার সেটা স্থানুর ললাটে বিধি কাকে স্থাপন করেছে? বিধুকে, সিধুকে, সিন্ধুকে, নদীকে? বলো। একজন বলেছে, তাহসিন বলেছে ভাইয়া আপনার ক্লাস যদি বায়োলজি হইতো, আল্লাহ জানে কি হইতো। আমার ক্লাস বায়োলজি হইলে তোমাদের যে বায়োলজি টিচার আছে হৃদয়, ওকে, হৃদয় ওরূপে সাদিয়া, তোমরা, আমি যদি বায়োলজি পড়াইতাম তাহলে ওই ভাইয়ের কাছে তোমরা যাইতেই না, তোমরা খালি বলতা তানভীর ভাইয়ের বায়োলজি ক্লাস চাই, তানভীর ভাই বায়োলজি ক্লাস চাই, ঠিক আছে? তখন হৃদয়কে এটা তোমরা ভুলেই যেতা। বুঝতে পেরেছ? তো যাই হোক, তোমাদের হৃদয় ভাইকে নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, বললে দেখা যায় যে অনেক কথা বেরিয়ে চলে আসে, যেগুলো আমি নিজের চোখে দেখেছি, যেগুলো আমি জানি, অনেক কিছু আছে। তোমরা তার জন্য দোয়া করবা, তার যাতে পারিবারিক জীবন, দাম্পত্য জীবন যাতে সুখী হয়, মানে বিয়ে করলে আর কি, বিয়ে করলে যাতে তার জীবন অনেক অনেক বেশি সুখী হয়। ভাইয়ের জন্য অনেক অনেক দোয়া করে, আমি তো প্রায় সময় নামাজ পড়ো ভাইয়ের জন্য দোয়া করি, হ্যাঁ, তার জীবন যাতে অনেক সুখী হয়, বুঝছো? যাই হোক, ছেলে আসলে সে একটু একটু ভীতু টাইপের পুরুষ আর কি, এরকম আসলে ভীতু হওয়াই ভালো ছেলেদেরকে, এরকম ভীতু ছেলেদেরকে অনেক মেয়েরা আবার পছন্দ করে। আচ্ছা এবার এটা উত্তর করা, বলো কি হবে? আচ্ছা আচ্ছা এটা কি হবে? বলো বলো এটা কি হবে? গুড, এটা হবে কি? বিধুকে, ওকে। এইবার খেয়াল করো, এরপর খেয়াল করো, একজন বলছো ময়মনসিংহে কোনো কোচিংয়ে ক্লাস নেন না? ভাই ময়মনসিংহের মানুষ ভালো না, আগে নিতাম, এখন নি না। ময়মনসিংহের মানুষ বাপরে বাপ, রিক্সাওয়ালা, হে মনে করো 5 টাকার ভাড়া, হে যদি বুঝ আমি মানে ঢাকা থেকে আইসে, হে 5 টাকার ভাড়া 50 টাকা করে দিবে। জীবনে প্রতিজ্ঞা করছি, বুঝছো, ময়মনসিংহের মেয়ে কখনো বিয়ে করব না, ময়মনসিংহ এই জেলার মেয়ে আমি কখনো বিয়ে করব না, ঠিক আছে? বরিশাল এটা আমি কখনো বিয়ে করব না, ঠিক আছে? এই জেলাগুলোর মেয়ে আমি বিয়ে করব না, এটা নিশ্চিত। আমার যদি সোনা দিয়ে যদি মোড়ায় দেয় তবে আমি বিয়ে করব না। বগুড়া আসেন ভাইয়া, হ্যাঁ বগুড়ার মানুষজন ভালো,
ঠিক আছে। আচ্ছা, এইবার খেয়াল করো, দেখো, কে বা সে অধম রাম স্বচ্ছ সরোবরে করে কেলিক রাজহংস পঙ্কজ কারণে। ভালো করে বুঝো তো, বলেছে যে কে বা সে অধম রাম, অর্থাৎ সে রাম সে তো অধম। কোন সে অধম রাম? স্বচ্ছ সরোবরে। স্বচ্ছ সরোবর মানে হচ্ছে মানে স্বচ্ছ মানে তো বুঝো পিওর স্বচ্ছ, সরোবর মানে হচ্ছে তোমার যে পুকুর আর কি, জলাশয়। করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, অর্থাৎ রাজহাঁস সে তো স্বচ্ছ সরোবরে থাকি, সে কি পঙ্কজ কানন? পঙ্কজ কানন মানে হচ্ছে সে কি কখনো কাদামাটির মধ্যে যায়? যায় না। এখানে বারবার একই জিনিস বোঝা যাচ্ছে, যেটা ভালো সেটা তো। একজন বলেছে বরিশালের মেয়েরা সুন্দর হয়। সুন্দর দিয়ে পানি খেব? এই ছেলেদের সমস্যা হচ্ছে এই জায়গাতে, বিয়ে করার ক্ষেত্রে খালি সৌন্দর্য। একটা জিনিস মনে রাখবা, যে মেয়েদের রূপ এটা হচ্ছে কচু পাতার পানি। কখনো মেয়েদের সৌন্দর্য দেখে প্রেমে পড়ে যায় না, হাবুডুবু খাইও না। আজ সৌন্দর্য আছে, কাল সৌন্দর্য নাই। যারা তুমি মনে করতেছো ক্যাটরিনা কাইফ, ঐশ্বরিয়া ভেবে যাকে বিয়ে করতেছো, বিয়ের পর তাকে আর সেটা মনে হবে না। সো মেয়েদের রূপ এটা কচু পাতার পানি, আজ আছে কাল নাই, আজ আছে কাল নাই হাওয়া। এই রূপ সবসময় থাকবে না। আমি এরকম অনেক দেখেছি, বিয়ের আগে হ্যাঁ দুনিয়ার সব ছেলের ক্রাশ ছিল, বিয়ের পর কয়েক বছর বাচ্চা কাচ্চা হওয়ার পর সে সৌন্দর্য কোথায় যে হারাই গেছে। তো এই জন্য আসল জিনিস হচ্ছে চরিত্র, চারিত্রিক সৌন্দর্য। এটা হচ্ছে এইটা সবচেয়ে বড় সৌন্দর্য, যেটা আমার মধ্যে আছে। এবং তোমরা চেষ্টা করো আমার মতো তোমরা এই জিনিসটা গ্যাদার করার জন্য, যে চারিত্রিক সৌন্দর্য এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। তোমাকে দেখতে হয়তো বাইরে থেকে দেখতে তোমাকে সুন্দর না লাগতে পারে, হোয়াটএভার, কি হয়েছে, আমাকে দেখতেই খুব বেশি সুন্দর লাগে না। যদি আমি সুন্দর তবে খুব বেশি সুন্দর না, বাট চারিত্রিক সৌন্দর্য এটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমার আছে। অ্যান্ড এটা আমি কনফিডেন্স মানে আত্মবিশ্বাসের সাথে বলতে পারি। সো চেষ্টা করবা চারিত্রিক সৌন্দর্য অর্জন করা। আর মেয়েদেরকে বললাম এই যে সারা সপ্তাহে পার্লারে যাও, সপ্তাহে এই করো, দুনিয়ার কসমেটিক কিনা দুনিয়ার সব টাকা পয়সা খরচ করে ফেলতেছে, এইগুলো খুব বেশি দরকার নেই। মানে এইগুলো আর্টিফিশিয়ালভাবে নিজেকে সুন্দর করার দরকার নেই। ভেতর থেকে সুন্দর হও, ভেতর থেকে সুন্দর হও, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। উপর থেকে সুন্দর হলে, ভিতরে সুন্দর না হলে হাজার হাজার ছেলের জীবন ধ্বংস হয়ে যাবে। কিন্তু ভিতর থেকে সুন্দর হলে আর উপর থেকে ভালো না হলেও অন্তত হাজার হাজার ছেলে তো জীবন শেষ না করলেও করবা তো না, বরং উল্টা একজনের জীবন আরও গড়ে দিবা। এই জন্য মেয়েদেরকে বলি যে এইসব আর্টিফিশিয়াল সাজগোজ এগুলো খুব বেশি করার দরকার নাই। ভেতরের সৌন্দর্য এটা সবচেয়ে বড় সৌন্দর্য। ভেতরের সৌন্দর্য কখনো নষ্ট হয় না, উপরের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 2 দিন রূপচর্চা না করো, 2 দিন বাইরে গিয়ে একটু ঘোরাফেরা করো, সংসারে মনোযোগী যখন হইবা, বাইরের যখন পাবা না, মনে যখন শান্তি থাকবে না, তখন দেখবে এমনিতেই উপরের রং ঢং সব বের হয়ে যাবে। বুঝতে পারতেছ? পঙ্কজ কানন মানে কি? পঙ্কজ মানে কাদা, ঠিক আছে, কাদা আর কি পুকুর, সরি পঙ্কজ কানন না, মানে পঙ্কিল সলিল, এটা মানে হচ্ছে মানে কাদা পানি। পঙ্কিল সলিল মানে হচ্ছে কাদা পানি, আর পঙ্কজ কানন মানে হচ্ছে তোমার স্বচ্ছ আর কি। আচ্ছা, এবার খেয়াল করো ব্যাখ্যাটা এখানে আছে। আচ্ছা, একজন বলেছে গুড, নাফিজা নাজনীন বলেছে স্যার আপনার মতো ভালো ছেলে আজকাল পাওয়াই যায় না। দেখছো, ও তো AA+ পাবে, মানে AAA+ পাবে। ওর নাম কি? ওর নামটা ওটা সবাই ফলো করো, নাফিজা নাজনীন। ও তো খুব মানে AAA+ পাবে। দেখছো, সে ভালো ছেলে চিনতে সে 1 মিনিটের ভিতরে সে একটা ভালো ছেলে আইডেন্টিফাই করে ফেলছে। গুড, ভেরি গুড মামুনি। আচ্ছা, এইবার খেয়াল করো, কুমিল্লা নোয়াখালী বিয়ে করবো না, কুমিল্লা নোয়াখালী তোমার বিয়ে করা লাগবে না। কুমিল্লার মেয়েরা সবচেয়ে সুন্দর হয়, বুঝছো? আমি দেখছি কুমিল্লার মেয়েরা অনেক সুন্দর। আচ্ছা, এইবারে আসো, খেয়াল করো, নোয়াখালীর মেয়েরা সুন্দর, নোয়াখালীর মেয়েরা ভালো, কুমিল্লার মেয়েরা সুন্দর কিন্তু একটু ইগো বেশি। আচ্ছা, যাই হোক, সেটা অন্য হিসাব। পরে বলবো যে ক্লাস কাটে পরে খেপে যে হে আইসে কোন জেলার মেয়ে কেমন এটা পড়াইতে, আইসে বিভীষণপতি মেঘনাথ পড়াইতে, পরে চলে গেছে কই না কই। তোমরা হুদে আমার কই না কই নিয়ে যাও। আচ্ছা, এবার আসো, খেয়াল করো। এরপর বলেছে শৈবালের দল দাম মৃগেন্দ্র কিশোরী করে কি? মৃগেন্দ্র কিশোরী মানে হচ্ছে মৃগেন্দ্র কিশোরী সিংহ, ঠিক আছে। মৃগেন্দ্র কিশোরী হে বীর কিশোরী সম্রাট শিগালে। সম্রাট মানে হচ্ছে বন্ধু পাবে শিয়ালকে। অর্থাৎ বলছে যে বনের সিংহ সে কি কখনো শিয়াল, শ্রীগাল মানে হচ্ছে শিয়ালকে কি সে বন্ধু পাবে?
মিত্র ভাবে মানে কি, মানে সে কি বন্ধু ভাবে? অজ্ঞ দাস মানে আমি তো কিছুই জানি না, বিজ্ঞতম তুমি তো বিজ্ঞতম, অপতিত নহে কিছুই তোমার চরণে, মানে তোমার কাছে কিছু অজানা নয়। বিভীষণকে বলতেছে, বিভীষণ চাচা আপনার কাছে কিছুই অজানা নয়। একজন বলছে যে আপনি কিভাবে জানেন? আমি জানবো না কোন দেশে কোন জেলার মেয়ে কেমন না কেমন, আমি সব জেলাতে ক্লাস নিই, আমার একটা আইডিয়া আছে না? তুমি জানো আমার পেজে আমি যে মাঝে মধ্যে যে মানে পোস্ট দিই, যে ছাত্রী বা ছেলে মেয়েদের সাথে ছবি তুলি, আমার পেজে অনেক নক দেয়, অনেক ছেলেরা নক দেয়, ভাইয়া আমি আবুধাবি থাকি, ভাই আমি লন্ডন থাকি, আমি বিয়ের জন্য মেয়ে পাচ্ছি না, ভাই আপনার তো অনেক স্টুডেন্ট, আমাকে একটা মেয়েদের। তো এখন আমি কি বলি, আমি বলি যে সিভিটা দেন, সিভি দিয়ে। আমার কাছে এরকম অনেক ছেলের সিভি আছে, বুঝছো? তো মেয়েদেরকে আমার তো মোটামুটি একটা ভালো বা পরিচিত অনেক মেয়ে আছে, এবং চাকরির জন্য যারা পড়ে। তো আমি কি করি, মাঝে মধ্যে এরকম সিভি দেখি, সময় পাইলে একটু সিভি দেখে ম্যাচ করে বিয়ে দিয়ে দিই। এরকম অনেক আছে, বুঝছো, যে সিভি আমার কাছে অনেক ছেলে সিভি আছে। এই জন্য কোনো মেয়ের ভালো ছেলে দরকার হলে আমার কাছে ভরপুর সিভি আছে, আমি দেখে বিয়ে দিয়ে দিতে পারবো। বিয়ে দেওয়া এটা ভালো জিনিস, একজনকে তুমি সারা জীবনের জন্য সেটেল করে দিবা, এটা অনেক সওয়াবের কাজ, বুঝছো? আমি ছোটোখাটো ঘটকালে আমি কিন্তু করি, এবং ভালো আমি যতগুলো মেয়েকে বিয়ে দিছি সবগুলো মনে করো এখন সারা বছর আমাকে ঈদে আমাকে ফোন দেবে সবসময়, ভাইয়া আপনার কারণে আজ আমি এত সুখী। আমি বলি না মামুনি, তুমি আমার কারণে সুখী না, আল্লাহ তোমার কপালে সুখ রেখেছে, এজন্য তুমি সুখী, বুঝতে পেরেছ? তো যাই হোক, এবার খেয়াল করে দেখো আমরা যেখানে ছিলাম। তো এইবার দেখো এখানে আমরা এই জিনিসটা একটু ভালো করে পড়ি, ব্যাখ্যাটা একটু ভালো করে পড়ি। বলছে কে সে অধম রাম সুন্দর জলাশয়ে জলহাসে সাথে খেলা করে, কখনো কর্দমাক্ত মাটিতে শ্যাওলা ধরা বদ্ধ জলাশয় গোসল করে না। মানে রাজহংস সে কখনো কাদা মাটিতে যায় না, শ্যাওলা ধরা জলাশয় সে কখনো যায় না। কেশযুক্ত পশুরাজ সিংহ কখনো শিয়ালকে বন্ধু করে নেয় না। আমি তো অজ্ঞ মানে কম জানি, তোমার কাছে কি কোনো কিছুই অজানা নয়। ওকে, আচ্ছা এইবার খেয়াল করে দেখো, আমরা একটু দেখি, এইটা সলভ করো। মৃগেন্দ্র কিশোরী কাকে মিত্র সম্ভাসে না? মানে মৃগেন্দ্র কিশোরী কাকে মিত্র ভাবে সম্ভাসে না, মানে কাকে মিত্র ভাবে না, কাকে বন্ধু বানায় না। দ্রুত ভাইয়া সলভ করো। ওকে, সবার আগে উত্তর করেছে নাফিজা নাজনীন, RABBI রাবি নাকি ওর নাম। আচ্ছা, এরপর হচ্ছে মুশারাত মুন উত্তর করেছে, ভেরি গুড। শুভ উত্তর করেছে, গুড, ভেরি গুড। ওকে, সো এটার উত্তর হচ্ছে কি, শ্রীগালকে মানে শিয়ালকে সে কিভাবে না, মিত্র ভাবে না। ফাইন, এটা সলভ করো। মেঘনাদ কাকে বিজ্ঞতম বলেছে? রামকে, রাবণকে, লক্ষণকে, বিভীষণকে? ঝটপট সলভ করো প্রশ্নগুলো, ঝটপট। ওকে ফাইন, তাহলে এটার উত্তর কি হবে? বিজ্ঞতম বলেছেন কাকে বলতো? আমরা সবাই জানি বিভীষণকে। অজ্ঞ, যেহেতু কনভারসেশনটা দুইটার ভিতরে হচ্ছে, আর যেহেতু মেঘনাদ বলছে তার মানে অবশ্যই বিভীষণকে বলছে। এরপর বলছে ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ, বলছে যে এই লক্ষণ সে তো ক্ষুদ্র মানব, ক্ষুদ্রমতি নরসুর মানে সে তো ক্ষুদ্র মানব, ছোট মানুষ, ক্ষুদ্র মানব মানে মানুষদেরকে তারা একটু নিচু করে দেখতেছে। নাহিল অস্ত্রহীন যদি কি, মানে না হলে সে কি অস্ত্রহীন আমাকে কি যুদ্ধের জন্য আহ্বান করে? কারণ লক্ষণ কিন্তু ওই যে যজ্ঞাকারে এই দরজাতে সে কিন্তু অস্ত্র নিয়েই দাঁড়িয়ে আছে, কিন্তু মেঘনাদের কাছে তো কোনো অস্ত্র ছিল না, কিন্তু সে অস্ত্র ছাড়া তাকে কি করতেছে, আহ্বান করতেছে। ক্ষুদ্রমতি নরসুর লক্ষণ নাহিল অস্ত্রহীন যদি কি সম্বাস সংগ্রামে, অর্থাৎ সে কি আমাকে যুদ্ধের জন্য, না হলে এমনি সে কি আমাকে আহ্বান জানায়? সে তো ক্ষুদ্র মানুষ, মানে সে তো ভীতু, এই জন্য সে আমাকে অস্ত্র ছাড়া যুদ্ধে আহ্বান করতেছে। কহ মহারথী, এ কি মহারথী প্রথা? অর্থাৎ এটা কি কোনো বড় কোনো প্রথা হলো? এটা কি কোনো ক্রেডিট হইলো, কোনো কৃতিত্ব হইলো যে আমার কাছে অস্ত্র নাই, আমাকে যুদ্ধের জন্য আহ্বান করতেছে? এরপর বলছে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এ কথা। বলেছে যে লঙ্কাপুরের কোনো শিশু এই কথা শুনলে হাসবে না, এমন একটা শিশু নাই। মাঝে মধ্যে আমরা বলি না যে তোর এই কথা শুনলে বাচ্চারাও হাসবে, এখানে এটা বলছে যে এই যে অস্ত্র ছাড়া সে যে আমাকে যে যুদ্ধের জন্য আহ্বান করতেছে, এই কথা লঙ্কাপুরে, লঙ্কাপুর মানে হচ্ছে ওই যে তারা যেই রাজ্যে বাস করে, আমাদের এই রাজ্য লঙ্কাপুরের শিশুরা শুনলে এই কথা হাসবে। এরপর বলছে ছাড়ো পথ, মানে তুমি পথ ছাড়ো, আসিব ফিরিয়া
হ্যাঁ এখনই, মানে আমি এখনই ফিরে আসবো, দেখিব আজি, আজকে আমি দেখবো, দেখিব আজি মানে আজকে আমি দেখবো কোন দেব বলে, কোন দেব বল মানে হচ্ছে কোন দেবতার বলে। হ্যাঁ, বিমুখে সমরে মোরে সৌমিত্র কুমতি, সৌমিত্র কুমতি মানে হচ্ছে লক্ষণের যে মা, মায়ের নাম হচ্ছে সৌমিত্রী, সৌমিত্রী কুমতি মানে হচ্ছে ছেলে, অর্থাৎ সৌমিত্রী কুমতি মানে সৌমিত্রীর ছেলে লক্ষণ আজকে কোন দেবতার বলে আমাকে আজকে সে আটকাবে, আমি দেখব, তুমি শুধু দরজাটা খোলো, আমি অস্ত্রাগার থেকে অস্ত্র নিয়ে আসবো। তো এখানে সেই জিনিসটাই বলেছে। এবার এটা সলভ করো। মেঘনাথের মতে লক্ষণের আচরণ দেখে লঙ্কার কে হাসবে? আজকে ফুল কবিতা কমপ্লিট করে দিবেন? হ্যাঁ, কবিতা তো প্রায় শেষের দিকে। সলভ করো দ্রুত। ওকে, সবার আগে উত্তর করেছে এমডি আলামিন। আলামিন বলেছে, নাফিজা নাজনীন বলেছে, ও এম শুভ বলেছে, জুথি আক্তার বলেছে, গুড, ভেরি গুড। গুড। কে হাসবে বলো তো? শিশু হাসবে। ওকে, লঙ্কাপুরের শিশু হাসবে। এরপর বলেছে দেবদৈত্য নর রণে সচক্ষে দেখেছ, অর্থাৎ দেবদৈত্য এবং নর মানে দেবদৈত্য, নর মানে হচ্ছে মানুষ, দেবদৈত্য এবং মানুষদের রণ মানে হচ্ছে যুদ্ধে, সচক্ষে দেখেছো মানে তুমি তোমার নিজের চোখে দেখেছো। বিভীষণকে বলতেছে যে চাচা তুমি তো নিজের চোখে দেখেছো দেবদৈত্য আর মানুষের যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসেরে কি দেখে, মানে সেই যুদ্ধ তো তুমি দেখেছো, সেই যুদ্ধ আমি কিভাবে যুদ্ধ করেছি। বলেছে কি দেখি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে। বলছে তাহলে আমি তো যুদ্ধ করেছি, আমার যুদ্ধ, আমার পারফরমেন্স তো তুমি দেখেছো, তাহলে কি দেখে আমি ডরাবো? ডরাবে মানে হচ্ছে আমি কি দেখে ভয় পাবো? দুর্বল মানবে মানে দুর্বল মানব বলতে এখানে বোঝাচ্ছে লক্ষণকে। এই লক্ষণকে, এই ক্ষুদ্র মানুষকে কি দেখে আমি ভয় পাবো বলো তুমি আমাকে? ঠিক আছে। কুমতি মানে কি? কুমতি মানে হচ্ছে মানে সন্তান, ছেলে। এরপর দেখো এটার মানে কি, দেখবো কোন দৈব ক্ষমতার বলে সৌমিত্রীর ছেলে লক্ষণ আমাকে বাধা দেয়। দেবদৈত্যের যুদ্ধে আমার ক্ষমতা তুমি দেখেছ, এরকম একজন দুর্বল মানুষকে দেখে আমি কেন ভয় পাবো? এখানে সেই জিনিসটাই বলেছে। এবার এটা সলভ করো। দেবদৈত্য নর রণে বিভীষণ সচক্ষে কার পরাক্রম দেখেছে? ময়না খন্দকার বলেছে ভাই আমার কমেন্ট পড়ে না। পড়লাম মামুনি। একজন বলেছে, মাহমুদুল হাসান বলেছে আমি মাত্র আইলাম, এখন তোমারে গ্রুপ থেকে ব্যান করে দিব যদি এরকম ক্লাসের মাঝখানে আইসা যদি হাজিরা দেওয়ার জন্য যদি বলো, আমি মাত্র আসছি। ওকে, এসে বিবেক বলেছে ময়মনসিংহ আসলে মেয়েরা আপনার জন্য ফিদা হয়ে যাবে, ফিদা হয়ে যাবে, এই জন্য আমি ময়মনসিংহ যাব না। দৈব, দৈব মানে হচ্ছে দৈব ক্ষমতা, বুঝো না? দেবদৈত্য, অলৌকিক। সেইটা কি হবে বলো? মেঘনাথের পরাক্রম দেখেছে, মেঘনাথের ক্ষমতা দেখেছে। উত্তর কি হবে বলো? বি হবে, অর্থাৎ খ। এরপর খেয়াল করো, এরপর দেখো, এরপর বলেছে নিকুম্বিলা জগাকারে প্রগলোপে পশিল ধম্বি, অর্থাৎ নিকুম্বিলাই জগাকার, মেঘনাথ যেখানে পূজা করতেছে ওটার নাম হচ্ছে নিকুম্বিলা জগাকার। নিকুম্বিলা জগাকালে কিভাবে প্রবেশ করলো? ধম্বি মানে হচ্ছে অহংকার। এই অহংকার নিয়ে, এত সাহস নিয়ে মেঘনাথ লক্ষণ কিভাবে প্রবেশ করলো? আজ্ঞা করো দাসে মানে চাচাকে বলতে, চাচা তুমি আমাকে আদেশ করো, শাস্তি নরাদমে, আমি এই নরাদম মানে নরাদম কাকে বলেছে, মানে নর অধম, অধম কাকে বলেছে? লক্ষণকে। বলছে আমি লক্ষণকে শাস্তি দিব। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে, মানে তোমার জন্মপুর, তুমি যেখানে জন্মগ্রহণ করেছো সেখানে পদার্পণ, পদার্পণ মানে যে সেখানে চলাফেরা করতেছে বনবাসী, বনবাসী মানে যারা উড়ে এসে জুড়ে বসেছে, এরকম বুঝাচ্ছে আর কি। হে বিরাট নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, নন্দন কানন মানে হচ্ছে স্বর্গীয় বাগান, অর্থাৎ এই যে লঙ্কাপুর, এটা তো একটা স্বর্গীয় বাগান, তোমার জন্মভূমি। এখানে ভ্রমে দুরাচার দৈত্য, এখানে একটা দৈত্য, দুরাচার দৈত্য, একটা দুষ্ট দৈত্য বাস করতেছে, এটা তুমি কিভাবে সহ্য করতেছো? মানে লক্ষণকে বুঝাইছে। প্রফুল্ল কমলে কীটবাস, অর্থাৎ প্রফুল্ল কমলা এত সুন্দর একটা জায়গায় কীটবাস মানে কীট পতঙ্গ, এই কীট পতঙ্গ কিভাবে বাস করে? কহতাৎ মানে চাচা তুমি আমাকে বলো, শৈব কেমনে মানে চাচা এটা আমি। নিকুম্বিলা কি? নিকুম্বিলা হচ্ছে একটা পূজা করে যে ওই জগাকার, যে জায়গাতে পূজা করে এটাকে বলা হয় জগাকার। নামাজ পড়লে বলো মসজিদ, পূজা করলে বলো জগাকার, তো ওই জগাকারের নাম হচ্ছে নিকুম্বিলা। ওকে, ঠিক আছে। প্রগলোপে মানে হচ্ছে একেবারে মানে সাহস নিয়ে, ঠিক আছে। পশিল, প্রগলোপে পশিল মানে একেবারে সাহস নিয়ে কিভাবে পশিল। দম্বি মানে অহংকার, অহংকার সাথে কিভাবে প্রবেশ করলো।
এরপর বলেছে হেন অপমান আমি ভাতৃপুত্র তবে, মানে এই অপমান তোমার ভাইয়ের ছেলে আমি কিভাবে সহ্য করব, তুমিও হে রক্ষমণি সহ্য কেমনে, আর তুমিও তো রাক্ষসদের মণি, তাহলে তুমি কিভাবে এটা সহ্য করতেছো। দুরাচার মানে কি? দুরাচার মানে হচ্ছে দূর থেকে যারা মানে তোমার চলে এসেছে, বা এখানে দুরাচার দৈত্য মানে হচ্ছে দুষ্ট দৈত্য, এরকম বুঝা আর কি। দুরাচার মানে দৈত্য, দুষ্ট, এইটাই। এইবার বলো এতটুকু পর্যন্ত মোটামুটি বুঝতে পেরেছো? মানে তো দেখো এটার ব্যাখ্যাটা এখানে খুব সুন্দর করে দেওয়া আছে যে মেঘনাদ পূজার স্থানে এত দম্ভ অহংকার সহকারে প্রবেশ করলো, প্রগলভে প্রবেশ করলো, মানে অহংকারের সহিত সঙ্গে আর কি প্রগলভ প্রবেশ করলো। সে কিভাবে? আদেশ করো আমাকে, শাস্তি দিব এই অদমকে। চাচা, আমার জন্মভূমিতে এক বনবাসী ঢুকে পড়েছে, হে বিধাতা, পবিত্র বাগানে একটা দুষ্ট দৈত্য ভ্রমণ করছে, ফুটন্ত পদ্মফুলে কীট বাস করে, মানে ফুটন্ত পদ্মফুলের মধ্যে একটা কীট বাস করে। বলো চাচা, তোমার ভাতিজা হই কিভাবে এরকম অপমান সহ্য করব, আর কিভাবে তুমিই বা সেটা সহ্য করতেছো, তুমিও কিভাবে সেটা সহ্য করতেছো। এবার এইটা সলভ করো। মেঘনাদের দৃষ্টিতে নন্দন কারণে কে ভ্রমণ করছে? দ্রুত বুঝছো? ওকে, আবার প্রশ্ন করে। দুরাচার মানে কি বললাম না? দুষ্ট। বলো বলো, দ্রুত বলো। মেঘনাথের দৃষ্টিতে নন্দন কারণে কে ভ্রমণ করছে? ওকে, সবার আগে উত্তর করেছে তৌহিদুল ইসলাম ও এম শুভ উত্তর করেছে। আচ্ছা, মেঘনাথের দৃষ্টিতে নন্দন কারণে কে ভ্রমণ করছে? দৈত্য, ওই যে দুষ্ট দৈত্য, দুরাচার দৈত্য। তার মানে সঠিক উত্তর কি হবে? বি হবে, মানে খ হবে, এইটা দৈত্য। এরপর বলে, এখানে খেয়াল করো, এটা আমি সাইডে এই যে ইয়েলো কালার যেগুলো, এগুলো ব্যাখ্যা আমি সাইডে লিখে দিয়েছি। মহামন্ত্র বলে যথা, মানে যথা মানে হচ্ছে যেভাবে, মহামন্ত্র বলে যথা মানে যেভাবে, নম্রশির ফণি, নম্রশির ফণি মানে হচ্ছে সাপ, অর্থাৎ মহামন্ত্র বলে সাপ মাথা নত করে, মহামন্ত্র বলে যেভাবে সাপ মাথা নত করে। মলিন বদন লাজে, মানে মলিন বদন লাজে মানে হচ্ছে লজ্জায় মুখ বিষণ্ণ, মানে লজ্জায় মুখ একেবারে নিচু হয়ে যাওয়া। উত্তরিলা রথি, একেবারে সেভাবে, অর্থাৎ মহামন্ত্র বলতেছে যেভাবে সাপ মাথা নিচু করে ফেলে, তেমনিভাবে মাথা নিচু করে লজ্জায় মুখ মলিন করে উত্তরিলা রথি, মানে বিভীষণ উত্তর দিচ্ছে। রথি মানে কি? বিভীষণ। বিভীষণ উত্তর দিচ্ছে। রাবণ অনুজ লক্ষ্মী, মানে রাবণ অনুজ মানে হচ্ছে রাবণের ভাই, রাবণ অনুজ মানে হচ্ছে রাবণের ছোট ভাই। তাহলে রাবণের ছোট ভাইয়ের নাম কি বলতো? মেঘনাদ। তো মেঘনাদকে সে লক্ষ্মী, লক্ষ্মী মানে হচ্ছে লক্ষ্য করে, মেঘনাদকে লক্ষ্য করে সে উত্তর দিচ্ছে। বলছে রাবণ আত্মজে, রাবণ আত্মজ মানে হচ্ছে মেঘনাদকে, নাহি দোষী আমি, বলতেছে যে আমার কোনো দোষ নাই। বিভীষণ বলছে আমার কোনো দোষ নাই। বৎস, বৎস মানে হচ্ছে ছেলে, বেটা। বৃথা বৎস মোরে, হ্যাঁ মানে তুমি আমাকে অহেতুক এরকম অপমান করতেছো, তুমি নিজ কর্মদোষে হায় মজাইলা এ কানন লঙ্কারাজ মজিলা আপনি, অর্থাৎ তোমরা তোমাদের নিজের কর্মের কারণে মজতেছো, আর সেটার ভাগ কেন আমি নিব, অর্থাৎ তোমরা তোমাদের নিজেদের কারণে তোমরা নিজেরা আজকে পস্তাইতেছো, তাহলে সেটার ভাগ আমি কেন নিব। তো এখানে সেই জিনিসটা বলছে যে মহামন্ত্রের শক্তিতে সাপ লজ্জায় যেভাবে মাথা নত করে, রাবণের ভাই বিভীষণ তেমনি মাথা নত করে মেঘনাদকে লক্ষ্য করে বলল, অহেতুক তুমি আমাকে দোষ দিচ্ছ, নিজের কর্মদোষে নিজেই মজতেছো, তোমরা তোমাদের নিজের কর্মের কারণে নিজেই মজতেছো। নাহি দোষী আমি, এটা কে বলেছে? আত্মজ মানে হচ্ছে ছেলে, আত্মজ মানে ছেলে, মানে আত্মা থেকে যে এসেছে তাকে বলা হয় আত্মজ। বৎস মানে কি? অপমান। একটা হচ্ছে বৎস মানে বৎস, এই যে হে বৎস বলে না, মানে হে ছেলে, আর ওই যে ভ দিয়ে যেটা, এটা মানে হচ্ছে অপমান। ওকে গুড, এটা কি হবে? নাহি দোষী আমি। এই উক্তিটা কার? এটা এটা বিভীষণের উক্তি। দেখো কনভারসেশনটা দুইটা, হয় মেঘনাদ হবে, না হলে বিভীষণ হবে, তার মানে উত্তর হচ্ছে বিভীষণ। অনেকে ক উত্তর করতেছো, ভুল। এইবার খেয়াল করো, এরপর বলেছে বিরত সতত পাপে দেবকুল, মানে বলছে এই লঙ্কা সবসময় পাপ থেকে দূরে থাকে, বলছে এই লঙ্কা সবসময় পাপ থেকে দূরে থাকে, তবে এ পাপপূর্ণ লঙ্কাপুরী, বলছে কিন্তু আজ লঙ্কাপুরী হয়ে গেছে পাপপূর্ণ। এই যে পাপপূর্ণ হয়ে গেছে, এটার জন্য বিভীষণ দোষ দিচ্ছে মেঘনাদকে, রাবণকে। প্রলয় যেমিতে বসুদা, প্রলয় মানে হচ্ছে বুঝতেই তো পারতেছ, প্রলয়, প্রলয় মানে হচ্ছে একেবারে ঘূর্ণিঝড়, মানে পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে এরকম উতাল পাতাল। বসুদা মানে হচ্ছে পৃথিবী, ডুবিছে লঙ্কা। এখানে প্রলয় শব্দ মানে হচ্ছে একেবারে মানে তোমার বন্যা বুঝাইছে আর কি,
অর্থাৎ বন্যা যেভাবে মানে বন্যার পানিতে যেভাবে বসুধা মানে হচ্ছে পৃথিবী, পৃথিবী যেভাবে ডুবে গেছে লঙ্কা একাল সলিলে, বলতেছে আজকের এই লঙ্কা মানে লঙ্কা বলতে আজকের এই লঙ্কাপুরি যেখানে আমরা বাস করতেছি এরকম আজকে পাপে পূর্ণ হয়ে গেছে। রাঘবের পরাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়, অর্থাৎ রাঘবের পায়ের নিচে আমি আশ্রয় নিয়েছি। হ্যাঁ, তারপর বলেছে পরদোষে কে চায় মজিতে, মানে তোমার এই দোষের কারণে কে মজবে? অন্যায় করেছো তুমি, তোমাদের কারণে আজকে লঙ্কার এই অবস্থা, তাহলে আমার কেন হবে? ঠিক আছে, এইবার খেয়াল করো এখানে সেই জিনিসটা বলে দিয়েছি তোমাদেরকে। এবার এটা সলভ করো। পাপপূর্ণ বলা হয়েছে কোনটিকে? রামরাজ্য, লঙ্কাপুরী, স্বর্গরাজ্য, যজ্ঞস্থলী। দ্রুত পাপপূর্ণ বলা হয়েছে। দেখো তোমাদেরকে বারবার বারবার প্রশ্ন সলভ করেছি, প্রশ্ন সলভ করে তোমাদেরকে বলে দিয়েছি। দ্রুত উত্তর করো। উত্তর কি হবে বলো তো? লঙ্কাপুরী। উত্তর কি হবে? লঙ্কাপুরী। গুড, উত্তর হবে বি। আচ্ছা, এরপর বলেছে রুশিলা বাসবতাস। ওই যে বাসবতাস মানে কি মানে আছে? মেঘনাথ। রুশিলা মানে হচ্ছে রেগে গেছে, অর্থাৎ মেঘনাথ এবার রেগে গেছে। রেগে গিয়ে গম্ভীরে যেমিতি মানে গভীর রাতে যেভাবে। নিশীত অম্বরে, অম্বর নিশীত মানে তো বুঝোই, অম্বর মানে হচ্ছে আকাশ। মন্ত্রে আওয়াজ, জিমুতেন্ত্র মেঘের ডাক, কপি মানে হচ্ছে ক্রোধ। শব্দের অর্থগুলো মনে রাখতে হবে, বারবার পড়লে এগুলো এমনিতেই মনে থাকবে। তো এবার মেঘনাথ রুশে উঠছে মানে রেগে গেছে। রেগে গিয়ে গভীর রাতে যেভাবে আকাশে মেঘের ডাক যেভাবে কি করে আওয়াজ করে সেভাবে কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী, হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি। অর্থাৎ রাক্ষস রাজানুজ এটা বলেছে কাকে? রাক্ষস রাজানুজকে। উত্তর হচ্ছে বিভীষণ। বিভীষণকে বলতেছে তুমি তুমি তো জগতে বিখ্যাত, কোন ধর্ম মতে মানে কোন ধর্ম বলে? কহ দাসরে শুনি, আমি তো দাস অজ্ঞ মানুষ, কোন শাস্ত্র একটি জিনিসটা বলো, তুমি আমাকে বলো। গাতিত্ব, ভ্রাতৃত্ব, জাতি এ সকল দিলা জলাঞ্জলি। অর্থাৎ বলছে গাতিত্ব, ভ্রাতৃত্ব, নিজের জাতি, নিজেদের বন্ধন সব কিছু বাদ দিয়ে তুমি কিভাবে এসব কিছু তুমি জলাঞ্জলি দিয়ে দিছো? বসুধা কি? বসুধা মানে হচ্ছে পৃথিবী। ঠিক আছে, শব্দের অর্থগুলো একটু মনে রাখতে হবে। তো এখানে সেই জিনিসটা দেখো ব্যাখ্যা করে দেওয়া আছে। মেঘনাথ রাগান্বিত হয়ে বলল, রাতের আকাশে যেভাবে ভয়ানক রূপে মেঘ গর্জন করে উঠে সেভাবে বীর বলবান মেঘনাথ বলল, হে ধর্মপদগামী, হে ধর্মগামী, তুমি কোন ধর্মমতে জাতি, বংশ, ভ্রাতৃত্ব সবকিছু তুমি বিসর্জন দিলা, তুমি আমাকে সেটা বলো। এটা সলভ করো। নিশীতে অম্বরে মন্ত্রে কোনটি? জিমুতন্ত্র, লঙ্কাপুরী, মানে নিশীতে অম্বরে মন্ত্রে কোন জিনিসটা মন্ত্রে? ঠিক আছে, বলো কি হবে? ভাই আমার প্রশ্নের কোনো রকম কোনো আনসার দিচ্ছে না। কি প্রশ্ন বলো? আনসার তো দিচ্ছি। বসুধা কি? বারবার ওই ছেলে প্রশ্নটাকে বলবে। বসুধা মানে পৃথিবী। গুড, এটা কি হবে বলো? জিমুতেন্ত্র। এটা কি হবে? জিমুতেন্ত্র। একদম হুবহু লাইন থেকে এটা কমন। অনেকে বলছে লঙ্কাপুরী। ভাই লঙ্কাপুরী কি লেগে হয়ে পড়ে ভাই? এই যে দেখো মন্ত্রে কি মানে আকাশের আওয়াজ, মন্ত্রে জিমুতেন্ত্র মানে হচ্ছে মেঘের ডাক, মানে আওয়াজ করে কি? আওয়াজ করে জিমুতেন্ত্র, মানে জিমুতেন্ত্র মানে হচ্ছে মেঘের ডাক, মেঘের ডাক। আচ্ছা, এরপর দেখো সর্বশেষ শাস্ত্র বলে, শাস্ত্র কি বলে? গুণবান যদি পরজন গুণহীন স্বজন, মানে গুণবান একজন মানুষ আছে কিন্তু সে তোমার পর, কিন্তু আরেকজন আছে গুণহীন স্বজন, গুণ নাই কিন্তু সে তোমার আপনজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তবুও জ্ঞানী মানুষটার থেকে তোমার স্বজন যে জ্ঞানী নয় সে তোমার আপন। অর্থাৎ গুণবান সে যদি পরজন হয় তার থেকে গুণহীন যে স্বজন সে উত্তম। এরপর বলছে এ শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? এই যে তুমি এটার বিপরীত কাজ করলে, তুমি এটা কোথায় শিখলে? কিন্তু বৃথা গঞ্জি তোমায়, কিন্তু তোমায় আমি কোনো গালাগাল করব না। হেন সহবাসে, সহবাস মানে হচ্ছে একসাথে বসবাস করে, এ পৃথিব্য বর্বরতা কেন না শিখিবে? মানে এই রামদের সাথে লক্ষণদের সাথে চলাচল করে তুমি তো বর্বরতা শিখবে, এটা তো স্বাভাবিক। গতি যার নিঃসহ নিজ সে দুর্মতি, তোমার গতি তো নিচের দিকে, তুমি চলাফেরা করো নিচের মানুষদের সাথে, তাহলে তোমার দুর্গতি এটা তো হবে, এটা স্বাভাবিক। অম্বর মানে কি? অম্বর মানে আকাশ। ঠিক আছে, আচ্ছা এইবার আসো আমরা একটু প্রশ্ন সলভ করি। এইটা নির্গুণ হলেও কে শ্রেয়? নির্গুণ হলেও কে শ্রেয়? নির্গুণ হলেও কে শ্রেয়? নির্গুণ হলেও কে শ্রেয়? নির্গুণ হলেও কে শ্রেয় বলো? নির্গুণ হলেও স্বজন শ্রেয়, মানে তোমার স্বজন আপনজন সে যদি তার যদি গুণ যদি নাও থাকে তবুও সে উত্তম।
আর গুণহীন যে আছে তার থেকে। এইবার আসো এই চারটা, এটা তোমরা পেয়ে যাবা, খুবই ইম্পর্টেন্ট। কবিতায় কাকে কি বলা হয়েছে? যেমন কবিতায় বিভীষণকে বলা হয়েছে রাক্ষস রাজানুজ, রাবণ অনুজ, মহারথী, তাঁত, রাঘব দাস, বিজ্ঞতম। লক্ষণকে বলা হয়েছে রামানুজ, সৌমিত্রী মানে সৌমিত্রীর ছেলে, চণ্ডাল, তস্কর, কলঙ্ক মানে লঙ্কার কলঙ্ক তাকে বলা হয়েছে। মেঘনাথকে বলা হয়েছে অরিন্দম, হ্যাঁ, রাবণ আত্মজ, রাবণী, ইন্দ্রজিৎ, বিমান, বাসবত্রাস, বাসববিজয়ী, হ্যাঁ, তারপর হচ্ছে কি ধীরেন্দ্র বলি। আর রাবণকে বলা হয়েছে রাক্ষস শ্রেষ্ঠ, রাক্ষস রাজ। তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে এই স্লাইডটা থেকে পরীক্ষাতে একটা এমসিকিউ চলে আসবে মাস্ট। একদম বিভীষণপতি মেঘনাথ থেকে যদি এমসিকিউ আসে তাহলে এই স্লাইড থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। এগুলো একটু মনে রাখবা, কবিতাটা পড়ে মিলে পড়লে হয়ে যাবে। এইবার দেখো আমরা একটা সৃজনশীল সলভ করি। তো বলা হচ্ছে হাজার হাজার সৈন্য যুদ্ধক্ষেত্রে পুতুলের মতো দাঁড়িয়ে লাল ও মীর মর্দান প্রাণপণ যুদ্ধ করে মির্জাপুরের বিশ্বাসঘাতকতা সৈন্যরা অনায়াসে বাংলা দখল করে নেয়। এভাবেই 1757 সালে 23শে জুন বাংলার স্বাধীনতার অবসান ঘটে। তো বুঝতে পারতেছে এটা সিরাজউদ্দৌলা থেকে উঠিয়ে দিয়েছে। তো বলা হচ্ছে যে সৌমিত্রীকে, এটার উত্তর লিখে দিবা। সৌমিত্রী মানে এখানে বোঝানো হয়েছে কাকে বলতো? মেঘনাথকে বোঝানো হয়েছে। ওকে, সেটা আমরা লিখে দিলাম। এরপর হচ্ছে হায় তাঁত উচিত কি তবে কাজ, কে কেন এই কথা বলছে? মানে বিভীষণ বলেছে, মেঘনাথ বলেছে, তার চাচা জগাকারের ভিতরে লক্ষণকে নিয়ে এসেছে, এজন্য সে বলেছে, মানে বলছে যে তোমার এই কাজ উচিত হয়েছে কি, তুমি নিজের পথ, নিজের ঘর তুমি চোরকে দেখাইছো, নিচু শ্রেণীর একটা মানুষকে তুমি আমাকে মারার জন্য নিয়ে এসেছো। এরপর বলেছে উদ্দীপকে মির্জাপুরের বিভীষণের প্রতি মেঘনাথ কবিতায় কোন চরিত্রের প্রতিনিধিত্ব করছে? বলো। উদ্দীপকে মির্জাপুর সে যে বিশ্বাসঘাতকতা করেছে, এইটা বিভীষণের প্রতি মেঘনাথের কোন চরিত্রের সাথে কম্বাইন্ড? বুঝছো? একজন বলেছে আপনার লাইভে হারিয়ে দেয়। আমার লাইভে হারিয়ে দিবেই ভাই, এটা স্বাভাবিক। হারিয়ে দেওয়াটা এটা অস্বাভাবিক কিছু না। হাসবে, গাইবে, হারিয়ে দিলে কি ক্ষতি আছে না? কেটে নিয়ে আমি কখনো মাইন্ড করি না। এইবার বলো গঞ্জি মানে কি? গঞ্জি মানে গালাগাল। বলো। গুড, এটা কি হবে বলো? মির্জাফরের সাথে আমরা দেখতে পাই বিভীষণের সম্পর্ক রয়েছে। বিভীষণ কারণ সে নিজের সবকিছু বাদ দিয়ে নিজের মানুষকে সে কি করছে, শত্রুপক্ষকে সে দেখিয়ে দিয়েছে। মির্জাফর তেমনি বা বাংলার মানুষের সাথে প্রতারণা করেছে। সিরাজউদ্দৌলা তো আমরা আগের ক্লাসে পড়েছি, বুঝতে পেরেছো? এরপর দেখো উদ্দীপকের মূল ভাব বিভীষণের প্রতি মূল ভাব কবিতার সাথে আংশিক সামঞ্জস্যপূর্ণ, উক্তিটি যথার্থ মূল্যায়ন করো। অর্থাৎ আমরা দেখেছি বিভীষণের প্রতি মেঘনাথ সেখানে কি করেছে, সেখানে বিভীষণ সহায়তা করেছে শত্রুপক্ষকে, অপর পক্ষকে। তেমনিভাবে বিভীষণের সিরাজউদ্দৌলা নাটকে আমরা দেখতে পাই যেখানে মির্জাফর সহ আরও অনেকেই বাংলার বিপক্ষে কাজ করেছে। কিন্তু আমরা দেখতে পাই বিভীষণের প্রতি মেঘনাথ তিনি একমাত্র বিভীষণ বিপক্ষে ছিল, কিন্তু সিরাজউদ্দৌলাতে অনেকজন সেখানে বিপক্ষে কাজ করেছে। তো এইভাবে লিখবা যে দুইটার জায়গাতে একটা জিনিস কমন, সেটা হচ্ছে দুটোতেই দুটো কেন্দ্রীয় চরিত্র যারা নিজের সপক্ষকে ত্যাগ করেছে, কিন্তু পরিপূর্ণভাবে কিন্তু গ্রহণ মানে মিলে নাই। কারণ সিরাজউদ্দৌলার পটভূমি একরকম, এটার পটভূমি একরকম, বাট একটা কনসেপ্ট সেম, সেটা হচ্ছে নিজের সপক্ষকে ত্যাগ করেছে। তো এইভাবে মূলত আমাদের কবিতাটা হয়েছে। এটা খুব মানে কয়েকবার যদি না বুঝো কোনো জিনিস আবার রিপিট ক্লাস করো, ঠিক আছে? সমন ভবন মানে কি? মানে মৃত্যুপুরী, জমালয়, মানে সোজা কথা বললে কবরস্থান, বুঝো না এটা আর কি। আচ্ছা, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়াদি। তো আমাকে একটু বলো যে মোটামুটি তোমরা বুঝতে পেরেছো কিনা, আমাকে একটু বলো তো যে এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা কবিতাটা। এটা খুব কঠিন একটা কবিতা। আমার মনে হয় যে আমি মোটামুটি তোমাদের কাছে বিষয়টা সহজ করতে পেরেছি। বাকিটা বাসায় পড়ো, স্লাইডগুলো থেকে ভালো করে পড়ো। স্লাইডটা সেম স্লাইড আমি তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আপনার কাছে পড়ে বোঝা যায় অফলাইন থেকে অনলাইন বেস্ট। অনলাইনে এখন সব কিছু হওয়া যায়, অফলাইনে কি আমি চাইলে এভাবে কি কবিতাটা ধরে ধরে বুঝিয়ে দিতে পারতাম? মানে এভাবে ধরে ধরে বুঝিয়ে দিতে পারতাম? অফলাইনে কি এভাবে স্মার্ট বোর্ড আছে? সো নাই, টাইম নষ্ট হয়, অনেক ব্যাপার আছে অফলাইনে। সো অনলাইনটা এখন অনেক বেস্ট, ঠিক আছে? ভালো ভালো টিচারকে এখানে পাওয়া যায়। ঠিক আছে, ভালো থাকবা, আল্লাহ হাফেজ।